স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত দেশ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা রুখে দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। সকালে ঈদগাহ প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পরে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। বলেন, পুলিশের সদস্যদের বাইরেও আলাদাভাবে কাজ করবে বাহিনীটি। বিপণী বিতানে রমজান মাসের শুরু থেকে প্রচুর বিক্রি কিনে হয়, অনেক অর্থের লেনদেন হয়। তো যার জন্য এই সময় ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তো আমরা রমজান মাসের শুরু থেকেই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। চাঁদাবাজি না হতে পারে, রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে, আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। বৈরী আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত বাতিল হলে সেই ঈদ জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। দেশের সবচেয়ে বড় এই 2 ঈদগাহ সংস্কার, কাতার মার্কিং সহ সব প্রস্তুতি শেষ। মুসলিমদের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আশা করা হচ্ছে এবারও এই 2 ঈদগাহে ঢল নামবে লাখো মুসল্লির। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ঈদের জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে। লাখেরও বেশি মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এই জামাতে। মাঠ সংস্কার, পরিচ্ছন্নতা, নামাজের কাতার মার্কিং এবং অজুখানার কাজ সম্পন্ন। অষ্টমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত গোরে শহীদ বড় ময়দান। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। আশা করি 200 কাতার হবে, লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জমায়েত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে ইনশাল্লাহ। মুসল্লিগণের উত্তম পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর 3 শতাধিক সদস্য। 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। 198তম ঈদ উল ফিতরের জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। ঈদের জামাত শুরু হবে সকাল 10টায়। সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশরুমের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল এবং পৌরসভার সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবার আমরা যারা আসবেন মুসল্লি, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। পুলিশের 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে। আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা, আমাদের এভারেজে 1100 মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে। মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা প্রশাসনের। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে নিজ দেশের জনগণ এবং মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে, আর এর উপর ভিত্তি করেই রবিবার ঈদ উল ফিতর পালন করছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
তুরস্ক, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ 11টি মুসলিম দেশ ঈদ উল ফিতর পালন করছে। এদিকে আগামী সোমবার ঈদ উদযাপন করবে মিশর, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া সহ পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এবং অস্ট্রেলিয়া। ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তারের ঘটনায় উত্তাল তুরস্ক। আর এ অশান্ত পরিস্থিতিতেই ঈদ উদযাপন করছেন তুর্কিবাসী। রবিবার ভোরে ঈদের নামাজের পর মসজিদের বাইরে জড়ো হন অনেকে। প্রতিবাদ করেন একরিম ইমামোগলুকে কারাগারে পাঠানোর বিরুদ্ধে। আমরা ক্লান্ত, আমরা এই পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে আছি। আমি ভালো রাজনীতি চাই, ভালো দেশ চাই, এমন অস্বস্তি আর চাই না। ঈদের আমেজ নেই ফিলিস্তিনবাসীর মনে। ধ্বংসস্তূপের মধ্যে নামাজ আদায় করছেন গাজাবাসী। রবিবার সকালে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। এদিকে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ঈদের নামাজে অংশ নিতে ছুটে আসেন মুসল্লিরা। নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন একে অপরের সাথে। আজকের দিনটি আমাদের জন্য অনেক পবিত্র একটি দিন। এই পবিত্র দিনে শান্তি কামনা করি প্রতিটি দেশের, বিশেষ করে গাজায় যেন স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসে, এটাই আমার চাওয়া। এদিকে ঈদকে সামনে রেখে শেষ দিনের কেনাকাটায় ব্যস্ত পাকিস্তানিরা। ক্রেতাদের ভিড়ে মুখরিত করাচি ও লাহোরের বাজার। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডনের কিংস মিডো ঈদগাহে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করেছেন। 10 বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করছেন। এর আগে 2015 সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছেন তিনি। 2008 সালের থেকে লন্ডনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায়ের পর মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। আজ সৌদি আরব সহ অনেক দেশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। মিল রেখে দেশের অনেক জায়গায় চলছে ঈদ উৎসব। চাঁদপুরের 40টি গ্রামে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। হাজীগঞ্জ উপজেলার শারদা দরবার শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল 9টায় ঈদের প্রথম জামাত হয়। তাদের যে চন্দ্রতা মাসের যে ইয়াগুলো এতে দেখা যায় যে 29 চাঁদে এটা 30 এতে কারণে ওনারাও ঈদ করে, আমরা করি। বাস সৌদি আরবের সাথে ঈদ করি না, আমরা হচ্ছে হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত ফিকহের মাসালা অনুযায়ী সুমুলি রুইয়াতি অফতুলি রুইয়াতি, বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায় সে খবর অনুযায়ী আমরা ঈদ রোজা পালন করে থাকি। বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের 40টি গ্রামে ঈদ উদযাপন হয়ে থাকে। হাজীগঞ্জের শারদা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসাক চৌধুরী 1928 সালে এই প্রথা চালু করেন। আমরা যে সূত্রটা অবলম্বন করি সেটা হলো শরঈ সিদ্ধান্ত। পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে এবং নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ঈদ রোজা পালন করতে হয়। মাদারীপুরের 25টি গ্রামে চলছে ঈদ উৎসব। সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজকে ভালো একটা সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করুক। অনেক বছর ধরে কই আসতেছি, আর ইনশাআল্লাহ আগামীতে যে কয়দিন বাঁচায় এই কয়দিন আমরা এইটা করেই যাব। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে নামাজ শেষে বিশ্ব উম্মার জন্য শান্তি কামনা করেন দরবার শরীফের ভক্ত অনুরাগী মুসল্লিরা। ফরিদপুরে 14টি গ্রামে উদযাপন হচ্ছে ঈদ। কয়েকটি মসজিদে 11টা পর্যন্ত চলে ঈদের জামাত। পটুয়াখালীতে 27 গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 9টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ যে জায়গায় দেখা যাবে সে জায়গা থেকেই আমরা এটা পালন করি। ভালো লাগতেছে ঈদের নামাজ পড়ে, ঈদের জামা পরে, পাগড়ি পরে। এছাড়া দিনাজপুর, বরিশাল, সাতক্ষীরা, মৌলভীবাজার, নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ইসলামিক ফাউন্ডেশন বলছে রবিবার সন্ধ্যা 6:30টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে ঈদ উদযাপিত হচ্ছে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ।
ঈদ উদযাপনে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকেই। লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির। তবে আজও ট্রেনে, বাস ও লঞ্চে রয়েছে ভিড়। এবারের ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদ যাত্রার শেষ দিনেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের বাড়তি চাপ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শেকড়ের টানে জনস্রোতের মোহনা থেকে বাস টার্মিনালগুলোতে। কিন্তু টিকিট কেটে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। ত্যক্ত বিরক্ত হয়েছেন অনেকেই। ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। প্রত্যেকটা গাড়ির লোকেরা 500 করে লুক তুলতেছে ভনাটে, কিন্তু ওদের কোনো টিকিট নাই। আবার তারা পার্সোনালি লোকজন নিতেছে আমাদের চোখের সামনেই। খুশি লাগতেছে, কিন্তু তার সাথে বেশি কষ্ট হইতেছে এই যে আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। এদিকে রাজধানীর কমলাপুর থেকে সময় মতো ছেড়ে গেছে ট্রেনগুলো। যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি ছিল না। নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। এবার ইনশাল্লাহ নিয়মকানুন ভালো দেখলাম, কারণ ওই যে সিরিয়াল ধরে ঢুকাচ্ছে, এমনি কোনো এলোমেলো নাই এবং সাধারণ লোক নিচ্ছে না। সিট পায় অনেক খুশি, বাচ্চা করে নিয়ে সুন্দর মতো যাইতে পারতেছি। টিকিট কাটা থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়ি না। যাচ্ছি জামালপুর, ছুটি হচ্ছে 5-6 দিনের, কষ্ট হচ্ছে না। নানুমণিদের সাথে দেখা হবে, মাদের সাথে দেখা হবে। অনেক ভালো ব্যবস্থাপনা, কোনো ভিড় নাই, যাতায়াত ভালো চলতে পারতেছি। এটাই। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে এবার ঈদ যাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই, এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় 2-1 জড়িত হয়ে গেছিল। এবার আল্লাহ দিলে একজনও হয় না। রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবার তৎপর ছিল কর্তৃপক্ষ। যে সমস্ত যাত্রী ছাদে উঠছে তাদেরকে আমরা নামিয়ে দিছি, এবং নামায় তাদেরকে টিকিট করাইয়ে তারপরে আমরা ট্রেনের ভিতরে তাদেরকে দিচ্ছি, যাতে তারা নিরাপদে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। নারীর টানে ঘরমুখ মানুষের স্রোতে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটেও ফিরে আসে তার পুরনো চেহারা। ঈদ যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন নৌপথের যাত্রীরাও। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা, এবং সদরঘাট নৌপথের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। আমরা একে একে চলে যাব তাদের কাছে। শুরুতে চলে যাব রিফাত আপনার কাছে। রিফাত, কি অবস্থা দেখছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে? কোনো ধরনের ভোগান্তি আছে কিনা? স্কেডিউল বিপর্যয়ের কোনো খবর আছে কিনা? যাত্রীরা কি বলছেন? আফরিন, আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু যমুনা এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মে, বিমানবন্দর প্ল্যাটফর্মে এসে পৌঁছাচ্ছে, এবং মানুষ হুড়োহুড়ি পারাপারি করছে সে ট্রেনে ওঠার জন্য। কারণ আপনি যেমনটি বলছিলেন অভিযোগের কথা, এখানে আমরা শুনেছি বেশ কিছু মানুষ স্ট্যান্ডিং টিকিট কেটেছে, এবং স্ট্যান্ডিং টিকিটের জন্য পার টিকিটে 50 টাকা করে বেশি রাখা হয়েছে। এই বিষয়ে আমরা স্টেশন কর্তৃপক্ষ যারা আছে এখানে, রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলছেন যে যেহেতু তারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে এবং তারা বিলম্ব করেছে, এর জন্য একটি চার্জ তারা কাটছেন এবং সরকারি কোষাগারে এই টাকাটা যাবে। কিন্তু যাত্রীরা এর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন যে এই টাকা তারা ধারণা করছেন সরকারি কোষাগারে যাবেন না, কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শিডিউল বিপর্যয়ের কথা যদি বলি, রেলওয়ে থেকে এখানে আমরা দুপুরের পর থেকে দেখেছি কমলাপুর থেকে প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময় ছেড়ে এসেছে, একমাত্র চট্টলা এক্সপ্রেস ছাড়া। অর্থাৎ চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে, কিন্তু সেটি ছেড়ে যেতে যেতে প্রায় 3:30 পৌনে 4টা বেজে গেছে। ফলে সেই যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভ বিরাজ করেছে, কারণ তারা জানেনি বা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি ট্রেনটি কেন বিলম্ব করেছে বা কখন নাগাদ ছেড়ে যাবে। তারা একটি সংশয়ের মধ্যে ছিল। আর বাদবাকি সব ট্রেনই মোটামুটি আমরা যতটুকু দেখেছি। আমরা একটু একজন ট্রেনের যাত্রীর সাথে যদি একটু কথা বলতে চাই। একটু আসবেন, আপনি কোথায় যাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে, যাচ্ছি গফরগাঁও। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এভাবেই ট্রেনগুলো একের পর এক, অর্থাৎ 10 মিনিট পর পর ট্রেনগুলো আসছে ছেড়ে যাচ্ছে। তবে বিগত সময়গুলোর তুলনায় এবছর ভোগান্তি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এই কিন্তু ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাথেই থাকুন। এবারে সদরঘাট থেকে আমাদের নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? সেই সাথে তাদের টিকিট নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন?
আফরিন, আপনাকে ধন্যবাদ। এর আগে সহকর্মী কমলাপুর রেল স্টেশন থেকে যেরকমটি জানাচ্ছিলেন, রাত পোহালেই ঈদ উল ফিতর, তাই তো শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরতে সদরঘাটে ভিড় করছেন যারা যাত্রী রয়েছেন। তারা সেই ভিড় গত দুদিনের তুলনায় বলা চলে অনেকটাই কম। পল্টনগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা এবং নিরাপদে স্বাচ্ছন্দ্যে আনন্দদায়ক যে ভ্রমণ, সেটি নৌপথ ভ্রমণকে বলা হয়ে থাকে। ভিড় কম থাকায় সেই ভ্রমণ তারা উপভোগ করছেন যাত্রীরা, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন যাত্রীর সঙ্গে, তারা আমাদেরকে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে একদিকে গরম এবং নৌ রুটের যে জাহাজগুলো অর্থাৎ লঞ্চগুলো রয়েছে সেগুলোর আসলে কোনো এখন টাইম নেই, যে কোনো টাইম না থাকার কারণে আসলে কখন এই লঞ্চটি ভরে যাবে নির্দিষ্ট সময় নির্ধারণ নেই। সেই সময় নির্ধারণ না থাকার কারণে তারা ভোগান্তির অভিযোগ করছেন কিছু কিছু যাত্রীরা। অপরদিকে অনেকেই বলছেন যে নর্মাল যে হচ্ছে গিয়ে মৌসুম যে যাত্রীদের ভাড়া রেখে বিশেষ করে 300 থেকে 400 টাকা, সেটি ঈদের এই মৌসুমে এসে লঞ্চ মালিকরা 400 থেকে 500 টাকা নিয়ে নিচ্ছেন। ক্যাবিন ভাড়াগুলো যেগুলো 1200 টাকা, সিঙ্গেল ক্যাবিন যেগুলো ডাবল ক্যাবিন 2200 টাকা, সেগুলো বেড়ে 3000 টাকা এবং সিঙ্গেল ক্যাবিনের 1200 টাকা। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো কারণেই নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের রোডম্যাপ না দেয়া সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে কেটে যাবে অনেক সংকট। সংস্কারের কথা বলে কিছু মহল নির্বাচন পিছিয়ে দিতে চায় বলেও অভিযোগ তার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। রাজনীতির কতটা বাস্তবতা আছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার 7 মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। এই বিলম্বের ফল ভালো হবে না। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকে ঝুঁকে পড়বে। অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। সংস্কারের কারণে নির্বাচন পেছানো অযৌক্তিক জানিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, নিজেদের স্বার্থে কিছু কিছু মহল নির্বাচন পিছিয়ে দিতে চান। আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম কয়েকদিন ঘটনা থেকে মনে হয়েছে যে দেয়ার ইজ এ টেন্ডেন্সি, একটা প্রবণতা আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। এটা একটা কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। তাদের নিজেদের স্বার্থ থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই কারণে তারা এটা করতে চান, কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে পিছিয়ে। সংস্কারের কারণে পেছানোর আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। কারণ সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানান বিএনপি মহাসচিব। ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সফরে চীনের সাথে আগামী 50 বছরের সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছে। পানি সংকট, শিল্প খাতে বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের মাধ্যমেই আসছে এই সাফল্য। ফরেন সার্ভিস একাডেমিতে চীন সফর নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। আয়োজকরা জানান, সফরে আগামী 50 বছরে পানি সমস্যা সমাধান, বিনিয়োগ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে ফলপ্রসূ। বিনিয়োগের বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী 50 বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে, আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। এলডিসি গ্র্যাজুয়েশনের পর থেকে আরও 4 বছর চীনে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ, মিলেছে ইতিবাচক সাড়াও। এসেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। চীন সর্বোচ্চ পর্যায়ে এবার প্রত্যাবর্তনের ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আগামীতে আমাদের একটা
ইউএন কনফারেন্স হচ্ছে, আন্তর্জাতিক কনফারেন্স জাতিসংঘের সেপ্টেম্বরের 30 তারিখে রোহিঙ্গা প্রসঙ্গে। আমরা এই বিষয়ে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। সফরে 100 বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে বৈঠক হয়েছে। 30টি চাইনিজ কোম্পানির পক্ষ থেকে এসেছে $2 বিলিয়ন বেশি বিনিয়োগের আশ্বাস। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। হ্যাঁ, ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টরদেরকে আমরা আসতে বলছি না এখন আর। আমরা বলছি আপনারা আসেন, আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা 7 সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন। বিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও সাইডলাইনে আলোচনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইডলাইনে আমরা আসিয়ানের অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়ে আলাপ করব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী দিচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে জরুরি ওষুধ, শুকনা খাবার, পানি, তাঁবুসহ 16.5 টন পণ্য পাঠানো হয়েছে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনা ও বিমান বাহিনীর বিমানযোগে এই ত্রাণ পাঠানো হয়। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর 14 এবং বাংলাদেশ সেনাবাহিনীর 11 জন ক্রু পাঠানো হয়েছে। কুর্মিটোলায় একে খন্দকার বিমান ঘাঁটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে প্রস্তুতি ঘুরে দেখেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এ সময় মিয়ানমারের ডিফেন্স এটাশে উপস্থিত ছিলেন। দুইটা মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একটা হচ্ছে সেনাবাহিনী, একটা মেডিকেল টিম 10 সদস্যের, এবং অসামরিক ডাক্তারদের সমানে 11 সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে। আমাদের দুইটা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। আমরা আজকে শুধুমাত্র ত্রাণ সহায়তা পাঠাচ্ছি, কারণ এই মুহূর্তে মিয়ানমারের যে অথরিটি তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনো প্রস্তুত নয়। যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি, আমরা পাঠিয়ে দেব। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1700। জান্তা সরকার বলছে এখনও নিখোঁজ 300 মানুষ, আহত প্রায় 4000। এদিকে মান্দালয়ের উত্তর পশ্চিমে মাতারা শহরে 5.1 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউএসজিসি। আর থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে, নিখোঁজ এখনও 83 জন। মিয়ানমারের দুর্গত এলাকাগুলোতে সহায়তার প্রতিবেশী দেশগুলো উদ্ধারকারী দল পৌঁছাতে শুরু করেছে। তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও ওষুধের সংকট। ভারী এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধার কার্যক্রমে ধীরগতি এবং ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দেশটিতে খাবার এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চলছে। দুটি দেশেই পৌঁছেছে আন্তর্জাতিক উদ্ধার দল। অসহায় এই মা এখনো জানেন না প্রিয় সন্তান বেঁচে আছে কিনা। ক্রমশ ক্ষীণ হতে থাকা আশা নিয়েই এসেছেন ধসে পড়া ভবনের সামনে। ব্যাংককের নির্মাণাধীন বহুতল ভবনের নিখোঁজ শ্রমিকের মায়ের মতো এমন আহাজারি অনেকেরই। উদ্বিগ্ন স্বজনদের চোখের সামনেই চলছে উদ্ধার কার্যক্রম। কোথাও প্রাণের স্পন্দন মেলে কিনা তাই খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনো যারা বেঁচে আছেন তাদের তুলে আনতে বেগ পেতে হচ্ছে। প্রশিক্ষণের সময় যা শিখেছি পরিস্থিতি এর চেয়ে বহুগুণে খারাপ। কখন কোনটা আবারও ভেঙে পড়ে বোঝা যাচ্ছে না। এরপরও সাধ্যমতো চেষ্টা করছি জীবিতদের তুলে আনতে। মিয়ানমারে ভূমিকম্পের পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও অসহনীয়। মান্দালয়, বাগো, মাগোয়ে, শান রাজ্য, সাগাইং সহ রাজধানীর নেপিডো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎহীন লাখো মানুষ। এরই মধ্যে প্রাণহানি প্রায় 1700, আহত 4000 ছুঁই। বহু মানুষ নিখোঁজ হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে দেশটিতে উদ্ধার কার্যক্রমে গতি নেই। প্রশ্ন উঠেছে জান্তা সরকারের তৎপরতা নিয়েও। দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, মিলছে না পর্যাপ্ত ওষুধপত্র। নেপিডোর সিটি সেন্টারে আছি। চারপাশে ভবন ভেঙে পড়েছে, অথচ এখন পর্যন্ত কোনো উদ্ধার কার্যক্রম নেই। যারা এসেছে তারা কেউই পেশাদার নয়, যন্ত্রপাতিও নেই তাদের। সকাল থেকে ঘুরে কোনো খাবার পায়নি।
দুর্যোগ পরিস্থিতিতে জান্তা বিরোধী জোট সরকারের যোদ্ধারা দুর্গত এলাকাগুলোতে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এছাড়া উদ্ধার কার্যক্রম, নিরাপত্তা, অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন, ত্রাণ পরিবহন ও সরবরাহে জাতিসংঘ সহ বেসরকারি সংস্থাগুলোর সাথেও কাজ করার কথা জানিয়েছে বিদ্রোহীরা। সহায়তা সংস্থাগুলো বহুদিন ধরেই বলে আসছে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় জান্তা সরকারের প্রস্তুতি নেই। পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় 40 লাখ মানুষ এরই মধ্যে সর্বস্ব হারিয়ে শরণার্থী। প্রাকৃতিক দুর্যোগ যাদের ফেলেছে আরও অনিশ্চয়তার মুখে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।